সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে। আমাদের এই রেকর্ডেড ক্লাসগুলোতে তোমাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব আইসিটির প্রতিটা টপিক নিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির প্রত্যেকটা টপিক আমাদের এই ওয়ান শর্ট ভিডিওগুলোতে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে আমাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ যতটুকু আমাদের সিলেবাসে আছে প্রতিটি অধ্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকই আমরা সংক্ষিপ্ত ভিডিও আকারে তোমাদের সামনে প্রচার করব। ইতিমধ্যে তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বুঝে ফেলেছ এই ভিডিওটি তোমাদের জন্য সুন্দর করে আমরা আগেই রেকর্ড করে রেখেছিলাম। তারপরও তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো বা এই ক্লাসটি করছো একটু জানিয়ে দেবে মন্তব্যের ঘরে। তোমাদের প্রতিটি মন্তব্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে আমরা এখানে 10টি ক্লাসে এই 5টা অধ্যায়, মানে আমাদের যে প্রথম 5টা অধ্যায় আছে আইসিটির, সেগুলো শেষ করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটিতে আমরা শেষ করার বা আমরা জানার চেষ্টা করব আমাদের প্রথম অধ্যায়টি নিয়ে। বলে রাখা ভালো, আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসগুলোতে খুব স্বাভাবিকভাবেই আমরা কিন্তু পুরো অধ্যায় নিয়ে কথা বলবো না। সেটুকু না বলে আমাদের পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, তার কারণে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোই ভালো করে দেখার চেষ্টা করব। কেননা ইতিমধ্যে আমরা কোর্স আকারে কিন্তু পুরো বইটাই ভালো করে শেষ করে ফেলেছি, আর এই কারণে এখন সংক্ষেপে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে ফেলবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা। বলে রাখা ভালো, এই প্রথম অধ্যায়টি থেকে আমরা সবাই মোটামুটি খুব ভালো করে জানি এই প্রথম অধ্যায়টি থেকেও কিন্তু আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে। আমাদের এই প্রথম অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন বা 2টা সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করা লাগবে, এবং এই অধ্যায় থেকে 5 থেকে 6টি এমসিকিউ আমাদেরকে অ্যান্সার করতে হবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো এই অধ্যায়ের গুরুত্বটা কিন্তু অনেক বেশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে বলা যেতে পারে বিশ্বগ্রাম, কিংবা আমাদের যে রোবোটিক্স আছে, কিংবা বলা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, বায়োটেকনোলজি আছে, কিংবা বলা যেতে পারে বায়োমেট্রিক্স আছে, ন্যানো টেকনোলজি আছে, এগুলো যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি তাহলেই কিন্তু এই অধ্যায় থেকেই আমাদের সৃজনশীলের 20 মার্ক এবং এমসিকিউর 5 থেকে 6 মার্ক নিশ্চিত করা সম্ভব। তাহলে চলো এটুকু নিশ্চিত করার জন্য আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা আমাদের ফার্স্ট স্লাইডে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অধ্যায়টা শুরুতেই আমাদেরকে ইনফরমেশন নিয়ে কথা বলার চেষ্টা করছে। যেহেতু আমরা বুঝতেই পারি আইসিটি, আমাদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায় সেহেতু আমাদেরকে এই আইসিটি ব্যাপারটার সাথে প্রথমে পরিচয় করাচ্ছে। আমরা জানি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। দ্যাটস ওয়াই ফার্স্টেই এখানে আলাপ করার চেষ্টা করছে ইনফরমেশন সম্পর্কে। ইনফরমেশন আমরা প্রত্যেকে বুঝি ভাই, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। তবে এই তথ্য ব্যাপারটা কিন্তু খুব একটা সহজে না। তথ্য হতে হলে অনেকগুলো ডেটার দরকার হয়। তার মানে তথ্যের মধ্যে থাকে হচ্ছে অনেকগুলো ডেটা। ডেটার শব্দটাকে তুমি যদি বাংলাতে রূপান্তর করো তাহলে শব্দটা পাওয়া হচ্ছে উপাত্ত। ডেটার শব্দটার বাংলা হচ্ছে উপাত্ত। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই উপাত্ত জিনিসটা কি আসলে? ধরো তোমাকে আমি আলাদা আলাদা করে বিচ্ছিন্ন কিছু শব্দ বললাম। ধরো তোমাকে আমি বললাম একটা শব্দ যে 7, ঠিক আছে, একটা সংখ্যা বলতে পারো বা শব্দ যেভাবে বলো, 7 বললাম। এরপর আমি বললাম জয়, জয়। হতে পারে এটা কারো নাম, হতে পারে এটা কোনো একটা কিছু, জাস্ট আমি একটা শব্দ বলেছি জয়। এরপর ধরো আমি আরেকটা শব্দ বললাম রোল, আমি বলেছি রোল। অথবা আমি আরেকটা শব্দ বললাম, ধরো বলেছি 84। তাহলে খেয়াল করে দেখো, এই যে শব্দগুলো আমি বলছি প্রত্যেকটা শব্দই কোনটা কোনটার সাথে সম্পর্কিত না বা সম্পর্কিত হ্যাঁ কিছুই আমরা জানি না। বলা যেতে পারে সম্পূর্ণ অবিচ্ছিন্নভাবে কিছু সংখ্যা, কিছু শব্দ বলা হয়েছে। এগুলোকেই বলা হয় উপাত্ত বা ডেটা। এগুলোকেই বলা হয় উপাত্ত বা ডেটা। আর এই উপাত্তকে বা ডেটাকে যখন সন্নিবেশিত করা হয়, সাজানো হয়, যখন সেটা কোনো একটা ধারণা বা জ্ঞান বা কিছু একটা প্রকাশ করে, তখনই সেটাকে আমরা বলে থাকি
ইনফরমেশন বা তথ্য। যেমন এই যে ছড়ানো ছিটানো উপাত্তগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা যদি বলি জয় নামক একটা ছেলে আছে, ধরে নিচ্ছি, তাহলে জয়ের ক্লাস রোল 7, সে পরীক্ষায় 84 নাম্বার পেয়েছে। তাহলে এই উপাত্তগুলোকে সন্নিবেশিত করে বা উপাত্তগুলোকে সন্নিবেশিত করে বা সাজিয়ে এই যে আমি একটা ধারণা লাভ করছি বা আমি যেটা জ্ঞান লাভ করছি, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। আর এটুকুকেই আমরা এখানে চমৎকার করে সুন্দর করে সংজ্ঞাকারে লিখেছি, একটু পড়ে দেখি। এখানে বলা হচ্ছে কোনো কিছু সম্পর্কে ধারণা লাভ করার জন্য বা জ্ঞান লাভ করার জন্য, ধারণা বা জ্ঞান লাভ করার জন্য ওই সম্পর্কিত, মানে যেমন এখানে দেখতে পাচ্ছ জয় সম্পর্কিত ডেটা আছে, যেমন জয়ের রোলটা ছিল 7, ওর সম্পর্কে একটা ডেটা, জয়ের হচ্ছে 84 মার্কস পেয়েছে বা নাম্বার পেয়েছে তার সম্পর্কে একটা ডেটা, এরকম ঠিক আছে কিছু ডেটা বা উপাত্ত। এই ডেটা বা উপাত্তগুলোকে যখন সুন্দর করে আমরা সাজাই, পরিসজ্জা করি বা সাজিয়ে লিখি বা সন্নিবেশিত করি, তখনই তাকে বলা হয় তথ্য বা ইনফরমেশন। তথ্য বা ইনফরমেশন। তাহলে সহজেই সংজ্ঞাটা দাঁড়িয়ে যাচ্ছে কোনো একটা কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করার জন্য কিছু ডেটা বা কয়েকটি ডেটার বা উপাত্তের যে সন্নিবেশিত রূপ, সাজানো রূপ কিংবা পরিশীলিত রূপ, কিংবা বলা যেতে পারে এটির একটি ভালো ধারণা প্রকাশক রূপকেই বলা হয় তথ্য বা ইনফরমেশন। আশা করি পরিষ্কার। এরপর আসো পরবর্তী স্লাইডে যাই। এইবার এই ডেটা জিনিসটা নিয়ে একটু গভীরভাবে জানতে হবে। ডেটা মূলত তথ্যের অর্থাৎ ইনফরমেশনের, ডেটা হচ্ছে ভাই ইনফরমেশনের বা তথ্যের ক্ষুদ্রতম একক। তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে বা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। এটা জিনিসটা কি আসলে? এটা কিছু এলোমেলো অক্ষর, আগোছালো অক্ষর, অসন্নিবেশিত বিচ্ছিন্ন কিছু অক্ষর, সংখ্যা, চিহ্ন, ছবি, এগুলো যেগুলো সুনির্দিষ্ট বা যথাযথ কোনো অর্থ নেই, কোনো ভাব প্রকাশ করে না, কোনো ধারণা দেয় না, কোনো জ্ঞান প্রকাশ করতে পারে না, এমন বিচ্ছিন্ন এলোমেলো আগোছালো কিছু অক্ষর, সংখ্যা, চিহ্ন, ছবি, এগুলোকে আমরা বলে থাকি ডেটা। আর এগুলোকে যখন আমরা সন্নিবেশিত করি বা সাজাই, তখনই আমরা পেয়ে যাই হচ্ছে আমাদের ইনফরমেশন বা তথ্য। এরপর আসলে সামনে যাই। এখানে আমাদের ডেটা আর ইনফরমেশনের মধ্যে বা উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য লেখা হয়েছে। এই পার্থক্যটা ভাই তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমাদের পরীক্ষাতে 2 মার্কের জন্য অনুধাবনমূলক প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে 2 নম্বর থাকে। সো 2 নম্বরের জন্য যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই পার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই পার্টে ফার্স্টেই বলা হয়েছে, যেটা আমরা মাত্র বুঝেছি, যে প্রসেসিং করা থাকে না, অবিচ্ছিন্ন আগোছালো কিছু সংখ্যা, চিহ্ন, এগুলো হলো ডেটা, আর এটা যখন সাজানো থাকে তখন এটা হয়ে যায় তথ্য। প্রথম পার্থক্য। এরপর ডেটাটা হচ্ছে প্রক্রিয়াকরণ করার আগের অবস্থা। প্রক্রিয়াকরণ করার আগের অবস্থা, যেটাকে আমরা কম্পিউটারে ইনপুট হিসাবে ব্যবহার করি। অর্থাৎ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ডেটা ব্যবহৃত হয় কম্পিউটারে ইনপুট হিসাবে, ডেটা কম্পিউটারে ইনপুট হিসাবে ব্যবহৃত হয়। অন্যদিকে যেটা হচ্ছে ভাই ইনফরমেশন বা তথ্য, সেটা কম্পিউটারে আউটপুট হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমি কিছু আগোছালো সংখ্যা দিলাম, আগোছালো ছবি দিলাম, বা আগোছালো কিছু অক্ষর দিলাম, বা বর্ণ দিলাম, বা শব্দ দিলাম, এগুলোকে এই যে আমি দিচ্ছি, এই ব্যাপারটা হচ্ছে ইনপুট। ইনপুট আকারে প্রক্রিয়াকরণের আগে কম্পিউটারটা প্রক্রিয়াকরণ করবে, তার মধ্যে আমি দিচ্ছি। আর কম্পিউটারটা যখন এটাকে প্রক্রিয়াকরণ করে ফেললো, পরবর্তীতে যেই আউটপুটটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে ইনফরমেশন। এরপর সকল তথ্যই ডেটা, মানে তুমি যদি ভাই একটা লাইন লিখতে চাও, ওই লাইনটার মধ্যে বা ওই তথ্যটার মধ্যে যেগুলো আছে সবকিছুই হচ্ছে ডেটা। তবে সব ডেটা কিন্তু তথ্য না, সব ডেটা তথ্য না। তাহলে এই হচ্ছে আমাদের ডেটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন। 2 মার্কের একটা প্রশ্ন। ঠিক আছে, এরপর আমরা যদি আরেকটু সামনে যাই, আরো কিছু পার্থক্য আছে। এখানে 6টা পার্থক্য আমরা লিখেছি। পরীক্ষার হলে ভাই তুমি 4টা পার্থক্য লিখতে পারলে হয়ে যাবে 2 মার্কের জন্য। আর যদি এটা প্রয়োগে আসে, সাধারণত প্রয়োগে আসে না, অনুধাবনেই আসে,
যদি প্রয়োগে আসে তাহলে কিন্তু 6টা পার্থক্যই লিখতে হবে। আচ্ছা, এরপর ডেটা কোনো কিছুর অর্থবহ ধারণা দিতে পারে না, কিন্তু ইনফরমেশন কোনো একটা কিছুর অর্থবহ বা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে। ডেটাটা তথ্যের উপর নির্ভর করে না, ডেটা তথ্যের উপর নির্ভর করে না, কিন্তু তথ্য বা ইনফরমেশন সম্পূর্ণভাবে ডেটার উপর নির্ভরশীল। তথ্য বা ইনফরমেশন ডেটার উপর নির্ভরশীল। এরপর লাস্টে কোনো ছাত্রের একটা উদাহরণ দিয়েছে এখানে, কোনো ছাত্রের প্রাপ্ত বিভিন্ন নাম্বারকে পৃথক পৃথক ছড়ানো ছিটানো আকারে যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো ডেটা। আর যদি ওর নাম আছে, ওর রোল আছে, সবগুলো বিষয় মানে বিষয়ের নাম লিখে তারপর ঠিক এত করে পেয়েছে তালিকা করে যদি আমরা প্রকাশ করি বা সুন্দর করে যদি প্রকাশ করি, সাজিয়ে প্রকাশ করি, যেটা থেকে ধারণাটা পাওয়া যায়, তাহলে সেটা হয়ে যাবে তথ্য। তাহলে এই হচ্ছে দুইটার ডিফারেন্স। আশা করি তোমাদের প্রত্যেকের মধ্যে ডেটা আর ইনফরমেশন এটুকু নিয়ে যে দ্বিধা ছিল এটা কেটে গেছে। এইবার আসো, এবার হচ্ছে আমরা দুইটাকে মিলিয়ে মানে এই ডেটা ইনফরমেশন সবকিছু মিলিয়ে আমাদের যে সাবজেক্টটা ইনফরমেশন টেকনোলজি এটুকু নিয়ে একটু কথা বলি। ইনফরমেশন টেকনোলজি বা হচ্ছে তথ্য প্রযুক্তি হচ্ছে একটা সমন্বিত প্রযুক্তি। এটা একটা সমন্বিত প্রযুক্তি। এখানে যোগাযোগ, টেলিযোগাযোগ, অডিও, ভিডিও, ঠিক আছে, কম্পিউটিং, সম্প্রচার সবকিছু একত্রিত হয়ে যখন তথ্য সংগ্রহ করে, ইনফরমেশনকে কালেক্ট করে, তথ্য সংগ্রহ করে, তথ্যকে একত্রীকরণ করে, তথ্যগুলোকে রিজার্ভ করে বা প্রোটেক্ট করে বা সংরক্ষণ করে এবং সেগুলো প্রক্রিয়াকরণ করে, বিনিময় করে বা হচ্ছে অন্যের সাথে সংযোগ করে, মানে কাউকে দেয় কাল থেকে নেয়, এমন যখন হয় তখনই সেটাকে বলা হয় তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, খুব সহজে বলি যে তথ্য প্রযুক্তি কি? তথ্য প্রযুক্তি হচ্ছে বিভিন্ন জিনিস ব্যবহার করে, বিভিন্ন জিনিস কি হতে পারে, কম্পিউটার, টেলিযোগাযোগ, বিভিন্ন ব্যবস্থা যেমন হচ্ছে রেডিও, টেলিভিশন, এই জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করে বা প্রযুক্তি ব্যবহার করে, যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করে যখন তথ্যকে সংগ্রহ করি, তথ্যকে একত্রীকরণ করি, তথ্যকে সংরক্ষণ করি, তথ্যকে প্রক্রিয়াকরণ করি, তথ্যকে হচ্ছে বিনিময় করি, তথ্যকে আমাদের মধ্যে একত্রীকরণ করি, তাহলেই সেই প্রযুক্তিটাকে আমরা বলবো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি। এরপর এই তথ্য প্রযুক্তির জন্য মানে এইভাবে যে আমরা করছি, আমরা অনেকগুলো প্রযুক্তি ব্যবহার করছি, পুরোটুকু মিলিয়েই তৈরি হয়ে গেছে আমাদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি। আশা করি বুঝে গেছো। এরপর আসো আমরা আরেকটু সামনে যাই। এই তথ্য প্রযুক্তি আমাদের কি অবদান রাখছে আমরা একটু সেইটা দেখার চেষ্টা করি। আমাদের এই তথ্য প্রযুক্তির বর্তমান সময় ভাই অবদান কিন্তু অনেক। তথ্য প্রযুক্তি অনেক কিছু করছে। এখানে আমরা খুব সহজ কিছু কথা লিখেছি, তোমাদেরকে এই প্রশ্নটার উত্তরটা দিতে হবে পয়েন্ট পয়েন্ট করে কি কি অবদান রাখছে। তাহলে আসো একটা একটা করে দেখি। দেখো তথ্য প্রযুক্তি কি করে, এখানে যেরকম পয়েন্ট করে লিখেছি, পরীক্ষার হলে অবশ্যই তোমরা সবাই পয়েন্ট করে লিখবে। যদি পয়েন্ট করে না লিখো তাহলে কিন্তু নাম্বার পাবে না। আরেকটা ব্যাপার কি জানো, তোমরা যারা এইচএসসি পরীক্ষা এবার বসতে চলেছ, তোমাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক্স। এই জাতীয় আমাদের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসবে তোমরা একটু চেষ্টা করবে যেগুলোতে সম্ভব তাহলে যেন তুমি পয়েন্ট করে লিখো। পয়েন্ট করে লিখলে কি হয় ভাই, দ্রুত পৃষ্ঠাটা ভরিয়ে ফেলা যায়। কিরকম, মনে করো এক লিখে তুমি এটুকু লিখছো, এই যে শব্দটুকু লিখেছো যেমন অপচয় রোধ করে এবং সময় সাশ্রয়ী হয়, এটা লিখলা। এটা লিখতে গিয়ে তুমি খেয়াল করে দেখবে তোমার যে ফুল পেজটা আছে, মনে করো এটা হচ্ছে তোমার পুরো পৃষ্ঠাটা কিন্তু ভরছে না, অর্থাৎ তুমি লাইনটা অর্ধেক পেজে থেকে একটু বেশি আসছে, এই পাশটা কিন্তু ফাঁকা থাকছে। তাহলে তুমি যদি পয়েন্ট করে লিখছো, তুমি তখন কি করবা, তুমি তখন আর এপাশ ভরানোর দরকার নাই ভাই, আমি তো পয়েন্ট করে লিখতেছি। তাহলে তুমি 2 নম্বর পয়েন্ট আবার এখান থেকে শুরু করলা। 2 নম্বর পয়েন্টটা লিখতে গিয়ে দেখলা পেজের অর্ধেক গিয়ে শেষ হয়ে গেছে লাইনটা, বাকি অর্ধেক কি লিখতে হবে না, আমি তো পয়েন্ট করে লিখছি, তাহলে পরের লাইনে নিয়ে যেতে পারবা। তাহলে দেখবে তোমার পৃষ্ঠাটা দেখতে খুবই চমৎকার লাগছে, শিক্ষকের পড়তে বা পড়াটা পড়ে বুঝতে খুবই সহজ হচ্ছে। তার কারণে শিক্ষক খুব সাধারণভাবেই একটা ভালো মার্কস তোমাকে দেবে, আর পরীক্ষার হলে তোমারও কিন্তু কম লেখে ভালো মার্কস অর্জন করার একটা উপায় তৈরি হয়ে যাবে। তাই এই ব্যাপারটা তোমরা অবশ্যই করতে পারো। এবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি তথ্য প্রযুক্তির
অবদান কি তথ্য প্রযুক্তি কি করে আমাদের জীবনে। প্রথমে এটা অপচয় রোধ করে এবং সময় সাশ্রয়ী। খুব স্বাভাবিকভাবে আগে চিঠি লিখে যখন আমরা তথ্য আদান প্রদান করতাম অনেক বেশি সময় চলে যেত, অনেক কিছু অপচয় হতো, টাকার অপচয়, সময়ের অপচয়, আমাদের যে কষ্ট সেটুকুর অনেক অপচয় হতো। কিন্তু এখন অনেক বেশি সময় সাশ্রয়, অনেক ফাস্ট করতে পারি। তথ্যের প্রাপ্যতা অর্থাৎ যার কাছে পাঠাচ্ছে সে খুব ফাস্ট তথ্য পেয়ে যাচ্ছে, তাই তথ্যের প্রাপ্যতা সহজ হয়ে যাচ্ছে। এরপর তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে, খুব ফাস্ট আমরা যোগাযোগ করতে পারি। ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, SMS, MMS যা কিছু আছে এগুলো দিয়ে খুব দ্রুত করতে পারি। এরপর আমরা চাইলে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করতে পারি। প্রশিক্ষণ মানে তুমি বুঝতেই পারছো যে আমি তোমাদেরকে পড়াচ্ছি বা তোমাদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু হচ্ছে বা পারছি। এই কাজটা খুব সহজে আমরা করতে পারি এই আইসিটির সাহায্যে, এই কথাটাই বলছে। এরপর সবকিছুতে দক্ষতা বৃদ্ধি পায়, ব্যবসা বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া তৈরি হয় ই কমার্সের মাধ্যমে। আমরা কিন্তু ই কমার্সের পূর্ণরূপটা পরীক্ষায় আসে, ইলেকট্রনিক কমার্স অর্থাৎ আমাদের যে ব্যবসা বাণিজ্যটা আছে সেটা যদি তথ্য প্রযুক্তির সাহায্যে করি তবেই তাকে বলা হয় ই কমার্স। তাহলে ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী একটা বাজার তৈরি করে ফেলতে পারে, পণ্যের বাজার তৈরি করে ফেলা যায় এই আইসিটির সাহায্যে। এরপর ঘরে বসেই ইন্টারনেটের সাহায্যে আমরা কি করতে পারি, অনেক প্রয়োজনীয় জিনিসের অর্ডার দিতে পারি। যেমন আমরা মাঝে মাঝে ফুড পান্ডায় খুব দ্রুততার সাথে খাবার অর্ডার করি, রকমারিতে আমরা আমাদের প্রয়োজনীয় প্রিয় প্রিয় বই অর্ডার করি। ঠিক এই কাজগুলোই করে ফেলা যায় আইসিটির সাহায্যে বা তথ্য প্রযুক্তির সাহায্যে। এছাড়াও আইসিটির সাহায্যে আমরা আরো অনেক কিছু করতে পারি, যেমন এটার সাহায্যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বা শিল্প প্রতিষ্ঠানগুলোতে, সাধারণত শিল্পতেই বেশি হয় এটা, আমাদের মনুষ্য শক্তির অপচয়টা কম হয়। কিরকম, আগে দেখতা তুমি ভাই অনেক হিসাব নিকাশ করার জন্য মানুষজনকে নিয়োগ করতো, এখন কম্পিউটারে দ্রুত করে ফেলা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় রোবোটিক্সের মতো প্রযুক্তিগুলো ব্যবহার করে মানুষ যে কাজগুলো করতো সেগুলো আরো দ্রুত করা যায়। তো এই ব্যাপারটা ঘটছে। এরপর মানব সম্পদের উন্নয়ন ঘটায়, মানুষকে সম্পদে যে রূপান্তরিত করা সেটাই মানব সম্পদ। এই মানব সম্পদ হতে খুব ফাস্ট বা খুব দ্রুত উন্নতি ঘটায় হচ্ছে আইসিটি। ঘরে বসেই অনলাইনে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা যায়, যেমন তোমরা এখন এটা করতেছ। ঘরে বসেই তুমি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান যারা অনলাইনে এরকম ভিডিও বা অনলাইনে কাজ করে তাদের শিক্ষা কিন্তু গ্রহণ করা যাচ্ছে। তারপর ই গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, এটির মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ঘটানো যায়। সরকারের অনেক সুযোগ সুবিধাও ঘরে বসে এখন নেওয়া যায়। যেমন আমরা কিন্তু এখন ঘরে বসেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি। আমরা চাইলে এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা, কিংবা ঘরে বসে হচ্ছে আমাদের যে পাসপোর্ট রয়েছে, পাসপোর্ট হালনাগাদের কি কি ধাপ আছে সেগুলো সম্পর্কে জানা, এমন অনেকগুলো কাজই করে ফেলা সম্ভব এই আইসিটির সাহায্যে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে। এরপর সিটিজেন চার্টার এর মতো নাগরিক সুবিধা। নাগরিকরা, বাংলাদেশে যে সকল নাগরিকরা আছে, বিশ্বের অনেক দেশে এটা আছে, এই সিটিজেন চার্টারে লেখা থাকে একজন নাগরিক হিসেবে তুমি ভাই কি কি সুবিধা পাবা। তাহলে ওই সিটিজেন চার্টারটা তুমি ঘরে বসে চেক করে ফেলতে পারবা। মনে করো তুমি যে অফিসটাতে যাচ্ছ, সরকারি কোনো একটা অফিস হতে পারে, সেটা ভূমি অফিস হতে পারে, সেটা পাসপোর্ট অফিস হতে পারে, সেটা একটা সরকারি হাসপাতাল। তাহলে ওই হাসপাতাল কি কি সুবিধা দিতে তোমাকে বাধ্য, ওটা কিন্তু তাদের জন্য তৈরি করা সিটিজেন চার্টারে দেয়া আছে। তাহলে তুমি ঘরে বসে এটা দেখে গেলা, তারপর সেখানে গিয়ে এই সার্ভিসগুলো নিতে পারছো। সো এই ব্যাপারটাই বলছে সিটিজেন চার্টারের মতো যে নাগরিক সুবিধাগুলো আছে এগুলো ঘরে বসে পাওয়া যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে। পাশাপাশি ঘরে বসে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন ইত্যাদির বিল দেওয়া যায়। এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি, কেউ বিকাশ, কেউ নগদ, আরো অনেক কিছু আছে এমন, এগুলোর সাহায্যে কিন্তু অথবা নাম্বার থেকেও সরাসরি এখন গ্যাসের বিল, পানির বিল, বিদ্যুতের বিল, আরো অনেক বিল আছে, নেটের বিল, এরকম অনেক বিল আমরা দিয়ে ফেলতে পারছি এই যোগাযোগ প্রযুক্তির সাহায্যে। তাহলে এগুলোই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। একটু এই পয়েন্টগুলো বাংলা গল্পের মতো এগুলো বারবার শুনে শুনে একটু মনে রাখিও। এটা ভাই তুমি এই প্রশ্নটা তুমি সাধারণত উচ্চতর দক্ষতাতে এই প্রশ্নটা ফেস করবা। তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান, এইটা 4 মার্কের একটা প্রশ্ন আকারে আসবে। তোমাকে
কমপক্ষে ভাই 2 পৃষ্ঠা লিখতে হবে, ঠিক আছে? মানে এটা 1 পেজ, এটা 1 পেজ এরকম, অথবা 1 পেজ এরকম 2 পৃষ্ঠা কমে, বেশিতে আরো চাইলে তুমি আরো বাড়াইতে পারো। কেউ 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হচ্ছে উচ্চতর দক্ষতা লিখে, যাদের লেখার স্পিড অনেক ভালো, কমপক্ষে 2 পেজ এটা লিখে আসতে হবে। এটা আসার পসিবিলিটি বা সম্ভাবনা অনেক বেশি। আসো এরপর একটু সামনে যাই। এবার আমাদের অতি পরিচিত মার্শাল ম্যাকলুহান সাহেবের গল্প। মার্শাল ম্যাকলুহান আমরা জানি কানাডিয়ান একজন দার্শনিক এবং একই সাথে একজন শিক্ষক, মানে তিনি প্রফেসর ছিলেন। সো তিনি একটা বই লিখেছে, মূলত 2টা বই লিখেছে, ফার্স্টে 62-তে, পরবর্তীতে 64-তে। এই 2টা বইয়ের মধ্যে বিশ্বগ্রামের ধারণাটা দিয়েছে। প্রথমে বইয়ের নামগুলো দেখি। ফার্স্টে 1962-তে বা 1962 সালে তিনি প্রকাশ করেন তার বিখ্যাত বই দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। দ্য গুটেনবার্গ গ্যালাক্সি পুরো নাম দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। পরবর্তীতে 2 বছর পর 1964-এ তিনি প্রকাশ করেন আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশনস অফ ম্যান। দ্য এক্সটেনশনস অফ ম্যান এটুকু যদি মুখস্থ করতে নাও পারো, বাট আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই নামটা মনে রাখিও। এই বইটাই মূলত বেশি গুরুত্বপূর্ণ। 1964-তে বইটা প্রকাশিত হয়। এই 2টা বইয়ের মধ্যে মার্শাল ম্যাকলুহান আমাদেরকে ধারণা দিয়েছেন বিশ্বগ্রামের। এই 2টা বইয়ের মধ্যে বিশ্বগ্রামের ধারণা তিনি দিয়েছেন, যেখানে তিনি বলার চেষ্টা করেছেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাহায্যে এমন একটা সময় আসবে যখন পৃথিবী সকল মানুষ দূরে অবস্থান করলেও বা দূরবর্তী স্থানে অবস্থান করলেও তারা তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে একে অপরের সাথে এমন ভাবে সংযুক্ত থাকবে যেন একটা গ্রামের মতো পরিবেশ তৈরি হবে। একটা গ্রামে যেমন সবাই সবাইকে চেনে, ঠিক এমন অবস্থা তৈরি হবে। সুতরাং এই ধারণাটাকেই বলা হয় বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করো, আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে প্রথমেই বলতে হবে মার্শাল ম্যাকলুহান ধারণাটি দিয়েছেন, 2টি বইয়ের মধ্যে ধারণা দেন, 1962-তে একটা, 1964-এ একটা। গুরুত্বপূর্ণ বই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এটা। এরপর বলতে হবে বিশ্বগ্রামের ধারণাটা দিয়ে কি বোঝায়। এটি বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে বিশ্বের প্রতিটি মানুষ একজন আরেকজন থেকে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করলেও সবাই সবার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে, যেন একটি গ্রামে বসবাসকারী মানুষের মতো। আর এই ধারণাটিকেই বলা হয় বিশ্বগ্রাম। শেষ, আর কিছু না, খুবই সহজ আইডিয়া। এরপর সামনে চলে আসো, এখানে এটাই লিখেছে। এরপর এই বিশ্বগ্রাম তৈরি করার জন্য 5টা উপকরণ রয়েছে। আমরা জানি প্রথমটাই হচ্ছে হার্ডওয়্যার, পরেরটা হচ্ছে সফটওয়্যার, এরপর হচ্ছে ইন্টারনেটের সংযুক্ততা বা কানেক্টিভিটি, এরপরে আছে ডেটা, সর্বশেষে হচ্ছে মানুষের জ্ঞান বা মানুষের সক্ষমতা বা ক্যাপাসিটি অফ ম্যান, মানুষের সক্ষমতা। হার্ডওয়্যার সফটওয়্যার, এরপর হচ্ছে ইন্টারনেটের সংযুক্ততা, ডেটা, আর হচ্ছে মানুষের জ্ঞান বা এটার সক্ষমতা, মানুষ এগুলো ব্যবহার করার সক্ষমতা। তাহলে এই হচ্ছে বিশ্বগ্রামের উপাদান, আর কিছু না, খুব সহজ। এরপর আসো সামনে যাই। এরপর বলতেছে এই যে মাত্র আমরা বললাম ইন্টারনেট জিনিসটা, এইটা আসলে কি? ইন্টারনেট মূলত একটা বলা যেতে পারে কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যেখানে আমরা একটা প্রোটোকল ব্যবহার করার মাধ্যমে, তোমরা আসলে জানো একটা প্রোটোকল আমার আইপি বলা উচিত, আইপি ইন্টারনেট প্রোটোকল, এইটা ব্যবহার করার মাধ্যমে সবাই সবার সাথে ডেটা আদান প্রদান করতে পারে। তাহলে একটা নেটওয়ার্কের সমষ্টি মানে পুরো ওয়ার্ল্ড জুড়ে অনেকগুলো ছড়ানো ছিটানো হচ্ছে, মানে বিশ্বের বিভিন্ন স্থানে আমরা জানি অসংখ্য কম্পিউটার আছে, তাদের মধ্যে ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ক। এই সবগুলো কম্পিউটারের একত্রিত যে নেটওয়ার্কের সমষ্টি, যেটা কম্পিউটারের ইন্টারনেট প্রোটোকল নামক ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে, এই ব্যাপারটাই হচ্ছে ইন্টারনেট। আমরা জানি 1969 সালে প্রথম ইন্টারনেট আসছিল, তখন এইটার নাম ছিল আরপানেট। এরপর 1982-তে আমরা এই কম্পিউটারে বিভিন্ন প্রোটোকল ব্যবহার করি। ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে
টিসিপি টিসিপি আমরা জানি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এর পরবর্তীতে আসছে আইপি বা ইন্টারনেট প্রোটোকল। তাহলে এই টিসিপি বা আইপি এই প্রোটোকলগুলো ব্যবহার করেই হচ্ছে আমরা কম্পিউটারের ইন্টারনেট ব্যবহারটা ইউজ করি। আচ্ছা, আমরা জানি আমাদের প্রত্যেকটা ডিভাইসেরই আইপি অ্যাড্রেস আছে। আমি যেখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করি না কেন, সবারই একটা ইউনিক ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মাঝে মধ্যেই আমরা কিন্তু এই আইপি অ্যাড্রেসটা লুকানোর চেষ্টা করি, আর আইপি অ্যাড্রেস লুকানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিপিএন। স্বল্প কিছু সময়ের জন্য আইপি অ্যাড্রেসকে চেঞ্জ করে ফেলা বা লুকিয়ে ফেলা যায় ভিপিএন এর সাহায্যে। তোমাদের কাছে যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে প্রশ্ন হচ্ছে, ভিপিএন এর পূর্ণরূপ কি? একটু সবাই মন্তব্যের ঘরে জানাবে ভিপিএন এইটার পূর্ণরূপ কি, জানিয়ে ফেলো দ্রুততার সাথে এটার পূর্ণরূপ কি। আসো এরপর সামনে আগাই। এরপর আরেকটা ছোট্ট ধারণা, ইমেইলের ব্যাপারটা আমরা সবাই জানি। ইন্টারনেটের সাহায্যে এক একটা ডিজিটাল ডিভাইসে, মনে করো কম্পিউটার, মোবাইল, এগুলোতে তথ্য আদান প্রদান করার জন্য ইলেকট্রনিক মেইল যে ব্যবহার করি সেটাই হচ্ছে ইমেইল। আমরা সবাই জানি ইমেইলের জনক হচ্ছেন রে টমলিনসন। ইমেইলের জনক কে ভাই? রে টমলিনসন। এরপর আমরা জানি ইমেল অ্যাড্রেস লিখতে হলে যে চিহ্নটা অবশ্যই থাকতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হলে যে চিহ্নটি অবশ্যই থাকতে হবে সেটি হচ্ছে @. এরপর আমরা আরো একটা ব্যাপার জানি, ইমেল পাঠাতে প্রোটোকল ব্যবহৃত হয় এসএমটিপি। ইমেল রিসিভ করতে বা ইমেল গ্রহণ করতে ব্যবহৃত হয় পিওপি। ইমেলটা গ্রহণ করতে বা রিসিভ করতে ব্যবহৃত হয় যে প্রোটোকল সেটাই হচ্ছে পিওপি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই দুইটার পূর্ণরূপ কি? কমেন্ট বক্সে জানাতে হবে কিন্তু, ঠিক আছে? যারা সঠিক কমেন্ট করবো অবশ্যই আমরা তাদেরকে রিপ্লাই দিয়ে জানাবো যে উত্তরটা সঠিক, আর যদি ভুল হয় তাহলেও কিন্তু আমরা বলে দিব যে ভুল হয়েছে, সঠিকটা কোনটা, ঠিক আছে? একটু তোমরা জানাবা এসএমটিপির পূর্ণরূপ কি আর হচ্ছে পিওপি এইটার পূর্ণরূপ কি। এরপর আমরা জানি একসাথে যদি অনেককে আমরা মেইল করতে চাই তাহলেও কিন্তু কিছু সিস্টেম আছে, খুবই সহজ। একটা হচ্ছে সিসি কার্বন কপি, আর হচ্ছে বিসিসি ব্লাইন্ড কার্বন কপি। আমি যদি সিসি করি তাহলে যেটা হবে, আমি একটা মেইল যদি 5 জনকে পাঠাই তাহলে ওই 5 জনকে সিসিতে তাদের মেইল অ্যাড্রেসটা লিখবো, তাহলে চলে যাবে তাদের কাছে। মানে একজনকে তো পাঠাচ্ছি আর বাকি 4 জনকে সিসিতে লিখলাম। এখন সিসি করে যেহেতু পাঠিয়েছি তাহলে এই 5 জন মানুষের সবাই জানতে পারবে আমি বাদে বাকি আর কাকে কাকে পাঠিয়েছো। মানে আমাকে তো পাঠিয়েছই, আমাকে সহ আর কাকে কাকে পাঠিয়েছো বা আমাকে বাদ দিয়ে অন্যান্য কাদেরকে পাঠিয়েছো সেটাও আমি জানতে পারবো। আর যদি আমি বিসিসি করে পাঠাই তাহলে কেউ কারোটা জানতে পারবে না, অর্থাৎ সে মনে করবে অন্য আরো কাছে পাঠালেও সে সেটা দেখতে বা জানতে পারছে না, সে মনে করবে আমি শুধু পেয়েছি, ঠিক আছে? সো এই হচ্ছে বিসিসি আর সিসি। তাহলে হয়ে গেল ইমেইল ব্যাপারটা দেখা। একটা ইমেল আমরা লিখে দেখাতে পারি, মনে করো সাপোজ আমরা লিখলাম focus@gmail.com, আমরা এটা লিখলাম। সো আমরা যদি এটা লিখি আমরা খুব সহজে বুঝতে পারি, এই যে পার্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই পার্টটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। তাহলে একটা হচ্ছে আমাদের ইউজার নেম পার্ট আর একটা হচ্ছে ডোমেইন নেম পার্ট, আর মাঝখানে আছে @. তাহলে খুব সহজ কথা, একটা ইমেল অ্যাড্রেসের কতটি অংশ থাকতে হয় তোমরা সবাই উত্তরটা কিন্তু জানো। উত্তর হচ্ছে 2টি অংশ থাকতে হয়। কোন চিহ্নটি অবশ্যই থাকতে হয়? উত্তর হচ্ছে @. আবিষ্কারককে বা জনককে দেখে ফেলেছি, রে টমলিনসন। আর এরই মধ্যে তোমরা নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়েছো এসএমটিপি আর পিওপির পূর্ণরূপ কি। আসো সামনে আগাই। এরপর আছে টেলিকনফারেন্সিং। এটা খুব সহজ, কম্পিউটার, টেলিফোন, মোবাইল, মডেম এগুলোর সাহায্যে আমরা যে দেশে বিদেশে বিভিন্ন সভাতে অংশগ্রহণ করি বা কনফারেন্সে অংশগ্রহণ করি সেটাই হচ্ছে টেলিকনফারেন্সিং। আচ্ছা, এরপর ইমেল তো দেখেছি, টেলিকনফারেন্সিং দেখেছি, ভিডিও কনফারেন্সিং এটাও আসলে বোঝানোর কিছু নেই। তুমি একটা কনফারেন্সে জয়েন করবা, তবে শুধুমাত্র
কথাবার্তা বলতে পারো বা অডিও অবস্থা আছে এমন না, তুমি সেখানে ভিডিও দেখতে পারবা। ঠিক আছে, মনে করো হচ্ছে ওয়েব ক্যামের সাহায্যে বা হচ্ছে ক্যামেরার সাহায্যে তোমাকেও দেখা যাবে, এমন ব্যবস্থাই হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আমরা জানি স্কাইপ, জুম, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এগুলোতে আমরা ভিডিও কনফারেন্সিং করে থাকি। এরপর আমাদের গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি বা VR। এটা বেশ গুরুত্বপূর্ণ, আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই VR বা ভার্চুয়াল রিয়ালিটি। আমাদের পরীক্ষাতে যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে, একটা সৃজনশীল প্রশ্ন বলা যেতে পারে টোটালি একটা সৃজনশীল প্রশ্ন আসবে যেখানে দুইটা প্রযুক্তি নিয়ে কথা হবে। আমি ক্লিয়ার করি, আমাদের এই অধ্যায়টাতে অনেকগুলো প্রযুক্তি আছে, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, কিংবা বলা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI, বলা যেতে পারে বায়োমেট্রিক্স, বলা যেতে পারে বায়ো ইনফরমেট্রিক্স। এরকম অনেকগুলো প্রযুক্তি আছে ভাই। এইরকম বা রোবোটিক্স, এইরকম অনেকগুলো প্রযুক্তি থেকে দুইটা প্রযুক্তি নিয়ে তারা একটা উদ্দীপক তৈরি করবে আমাদের শিক্ষকরা। এরপর তোমার এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। মানে আমি তোকে সহজে বুঝিয়ে বলি, নর্মালি যে ফরম্যাটটা তৈরি হয়, দুইটা সিকিউ থাকে, দুইটা সিকিউর প্রথম সিকিউটার মধ্যে আইসিটির খোঁজ গল্প করে। মানে হচ্ছে আইসিটি ব্যবহার করার মাধ্যমে কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা খুব ভালো করে পড়ালেখা করতে পারতেছে, বা কোনো একটা অঞ্চলে খুব সহজে তারা টাকা পয়সা পাঠাই দিতে পারতেছে, মানে রেমিটেন্স বিদেশ থেকে আসতেছে অনলাইনের মাধ্যমে, অথবা কোনো একটা অঞ্চলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারতেছে, অথবা কোনো একটা জায়গাতে মনে করো আউটসোর্সিং করতেছে। এই জাতীয় তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা সম্বলিত একটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ের উপরে প্রথমত আসে সাধারণত। এরপর 2 নম্বরে আরেকটা সৃজনশীল প্রশ্ন আসে, যেখানে এই যে তুমি দেখতেছো ভাই অনেকগুলা আমাদের এই অধ্যায়ে প্রযুক্তি আছে, যেমন মনে করো ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি বা এই জাতীয় যেগুলো বলেছি, সেগুলো একটা দ্বিতীয় সৃজনশীলটার মধ্যে থাকবে। ওই যে 2 নম্বর সৃজনশীলটার মধ্যে এগুলো থেকে দুইটাকে পিক করবে, মানে উদ্দীপকে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার এবং একই সাথে মনে করো রোবোটিক্সের ব্যবহার, অথবা মনে করো ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার একই সাথে মনে করো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। দুইটা প্রযুক্তির ব্যবহার সম্বলিত উদ্দীপক স্যাররা তৈরি করেন। এটাই হচ্ছে সাধারণত আমাদের এইচএসসি পরীক্ষার প্রথম দুইটা প্রশ্নের অবস্থা থাকে। ঠিক আছে, এরপর আসো আমরা এই প্রশ্নে ফেরত যাই। ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বাস্তবতা। কৃত্রিম বাস্তবতা এখানে মূলত বাস্তব না কিন্তু বাস্তবের মতো, বাস্তব না কিন্তু বাস্তবের মতো, বা বাস্তবের চেতনা উদ্রেককারী আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। এবং এই পরিবেশটা, আমরা যে পরিবেশটা তৈরি করি, এটা কিন্তু বলা যেতে পারে 3D একটা পরিবেশ তৈরি করি। কিভাবে তৈরি করি? সিমুলেশনের মাধ্যমে। দেখো আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শব্দ বলছে। 3D পরিবেশ তৈরি করে তারা সিমুলেশনের মাধ্যমে, কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে সিমুলেশনের মাধ্যমে এটি তৈরি করে। কিছু যন্ত্রপাতি তারা এখানে ব্যবহার করে, কিছু সফটওয়্যার তারা এখানে ব্যবহার করে। যেমন এই স্লাইডটাতে দেখো কিছু সফটওয়্যার ব্যবহার করে। একটা নাম হচ্ছে ভিজার্ড, একটা নাম হচ্ছে VR, ভার্চুয়াল রিয়ালিটি টুল কিট, স্টুডিও ম্যাক্স, মায়া। এগুলো হচ্ছে সাধারণত আমাদের কিছু সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোর সাহায্যে আমরা কি করি? কিছু সিমুলেশন তৈরি করি এবং যন্ত্রপাতির সাহায্যে আমরা দেখব, যন্ত্রপাতির সাহায্যে এই যে যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি, হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লে মানে তুমি বুঝতেই পারতেছো, তোমার মাথার উপরে এইখানে হচ্ছে চোখের উপরে ডিসপ্লে চলে আসবে। ঠিক আছে, ডেটা গ্লোব, হাতের মধ্যে হচ্ছে গ্লাভস পরবে, ওই গ্লাভসের মাধ্যমে হচ্ছে ডেটা, মানে শরীরের মধ্যে হচ্ছে বিভিন্ন মানে অনুভূতি তৈরি করতে পারে এই ডেটা গ্লোবের সাহায্যে। রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর তুমি অনুভব করতে পারবা। মনে করো হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে তুমি একটা ছবি দেখতেছো, ছবির মধ্যে দেখা যাইতেছে একটা সাপ চলে যেতেছে, তখন তুমি হঠাৎ করে ফিল করবা তোমার পায়ের উপর দিয়ে সাপটা যেতেছে। ঠিক আছে, কেন? কারণ সেন্সরের মাধ্যমে তোমার পায়ের উপরে এই অনুভূতিটা দেওয়া হবে। বাস্তব না, আসলে কোনো সাপ কিন্তু যাইতেছে না তোমার পায়ের উপর দিয়ে, কিন্তু তুমি ফিল করবা। এই ব্যাপারটা ঘটানোর জন্য বিভিন্ন সেন্সর এবং একটা পূর্ণাঙ্গ বডি স্যুট, একটা বডি স্যুট। তুমি বলবা কিভাবে আমার পায়ের উপরে ফিল করব? তোমার পাকেও তো বডি স্যুটের মধ্যে ঢোকানো, তার কারণে তুমি এটা ফিল করতে পারবা। তাহলে এই উপাদানগুলোর সাহায্যে কিছু সফটওয়্যার ব্যবহার করে সিমুলেশনের সাহায্যে যখন একটা ত্রিমাত্রিক পরিবেশ, কত মাত্রা এটা পরীক্ষা আসে ভাই, ত্রিমাত্রা, কি মাত্রা? ত্রিমাত্রা, থার্ড ডাইমেনশন, 3টা ডাইমেনশন,
প্রযুক্তি, মানে 3 ডাইমেনশনের একটা পরিবেশ তৈরি করা হয় যা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্রেক করে, সেটুকুকেই বলা হবে ভার্চুয়াল রিয়েলিটি। এরপর পরীক্ষাতে যেটা আসে, ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহার করে, গুরুত্বপূর্ণ একটা বলা যেতে পারে আমাদের, এটা উচ্চতর দক্ষতার প্রশ্ন, কি কি ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটি। আসো আমরা একটু সামনে যাই, সামনে তো লেখাই হয় নাই, তাহলে এখানেই আমরা বলে ফেলি ভার্চুয়াল রিয়েলিটির কোথায় কোথায় ব্যবহার করে। ভার্চুয়াল রিয়েলিটির অনেকগুলো ব্যবহার আছে, যেমন যারা হচ্ছে মহাকাশে যায়, মহাকাশচারী, তাহলে এই মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার পর কেমন পরিবেশ পরিস্থিতি হবে সেটা বোঝার জন্য আগেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটা অনুভব করে। এর পরবর্তীতে মনে করো যারা হচ্ছে চিকিৎসক আছে, চিকিৎসকরা অপারেশন করার আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অপারেশনের একদম বাস্তব যে পরিবেশ ওটা শেখে। যারা যুদ্ধক্ষেত্রে যায় মানে সৈনিকরা, তারা ওখানে কি পরিবেশ তৈরি হবে সেটা আগেই এই সিমুলেশনের মাধ্যমে অনুভব করে বা প্রশিক্ষণ নেয়। এরপর যারা বিমান চালাবে এবং যারা গাড়ি চালাবে, বিমান চালাবে এবং যারা গাড়ি চালাবে, তারা আগে থেকেই প্রশিক্ষণ নিতে পারে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। শিক্ষার্থীরা বিভিন্ন জিনিস শেখার কাজে এইটা ব্যবহার করতে পারে। এরপর বিনোদন ক্ষেত্রেও এইটার বড়সড় একটা ব্যবহার রয়েছে। তুমি ভাই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে যে মহাকাশচারীদের ক্ষেত্রে ব্যবহার 2 লাইন লিখবা, অপারেশনে বা অপারেশন করার জন্য যে চিকিৎসকরা রয়েছে বা যারা চিকিৎসক হচ্ছেন তাদের শিক্ষার জন্য ব্যবহার 2-3 লাইন লিখবা। যুদ্ধক্ষেত্র মানে প্রত্যেকটা লিখে অন্তত ভাই 2 পেজ লিখতে হবে। আমাদের ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এরপর সামনে যাই, সামনে হচ্ছে এবার এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। তুমি খুব ভালো করে জানো ভাই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই এখন ব্যবহার করতেছি কি ভাই, চ্যাট জিপিটি। আমরা সবাই ব্যবহার করতেছি, কি চমৎকার একটা আবিষ্কার। এই চ্যাট জিপিটিকে আমি যা কিছু বুঝি না আমি জিজ্ঞেস করি, সে আমাকে চমৎকার করে বুঝিয়ে দেয়। আমি এরপর বলি তাকে, ইংরেজিতে কমান্ড দেই, বাংলাতে কমান্ড দেই, তাহলে আমি জিজ্ঞেস করি তুই কেমন আসোস, সে আমার পাল্টা বলে দোস্ত আমি তো ভালো আছি। মানে তুমি চিন্তা করো ভাই, আমি একটা কম্পিউটারের সাথে চ্যাট করতেছি, সে আমার বলতেছে দোস্ত আমি তো ভালো আছি। আমি তারা পাল্টা ধমকতে বলি এই তুই আমার তুই করে বলস কেন, সাথে সাথে আমাকে বলে তাহলে কি আপনাকে আপনি করে বলবো। মানে চিন্তা করে দেখতে পারো এটা কম্পিউটারের কতটা অস্বাভাবিক রকমের, অস্বাভাবিক বলা যেতে পারে, কতটা অস্বাভাবিক রকমের অগ্রগতি হয়েছে, বিজ্ঞান কোথায় গিয়েছে। এর পাশাপাশি এআই এর সাহায্যে তুমি চাইলে এই চ্যাট জিপিটির সাহায্যে একটা কবিতা লিখতে বললে সে কবিতা লিখে দেয়, একটা গান লিখতে বললে সে গান লিখে দেয়। একটা ম্যাথ আমি পারি না ভাই, বিশ্বাস করো আমি পারি না, আমি ম্যাথটা ছবি তুলে তারে দিয়েছি, বলেছি সলভ করে দিতে, সে ম্যাথটা সলভ করে দেয়। এরপর আমি তারা বলছি যে ম্যাথ তো সলভ করে দিতে, আমি বুঝি নাই, লিখে লিখে বোঝাও, সে লিখে বোঝায়। আমি বলছি যে যেই ভাষা ব্যবহার করেছে ওই ভাষাটা আমার কাছে কঠিন লাগতেছে, সহজ ভাষা বোঝাও, সে আমাকে সহজ ভাষায় বোঝায়। কি চমৎকার একটা ব্যাপার। আমি প্রোগ্রামিং পারি না, সে আমার সি প্রোগ্রামিং শেখায়। আমি সি প্রোগ্রামিং এর আমাকে বলে দেই যে 2টি সংখ্যা আমি দিব, কোনটা হবে ইভেন কোনটা হবে অড, এটির জন্য একটা সি প্রোগ্রাম আমাকে লিখে দেখাও, সে সি প্রোগ্রাম আমাকে লিখে দেখায়। এরপর সেই সি প্রোগ্রামিং আমি হচ্ছে কোড বক্সে বসা বসা রান করে দেখি ঠিকঠাক কাজ করে কিনা, চমৎকার কাজ করে। তাহলে এই যে যা কিছু করা যাচ্ছে এগুলো হচ্ছে এআই দিয়ে করা হয়। আর এআই এর বর্তমানে কিন্তু প্রচন্ডভাবে ব্যবহার হচ্ছে। যেমন আমরা জানি চ্যাট জিপিটির পর চাইনিজ একটা কোম্পানি কি করেছে, চাইনিজ একটা কোম্পানি ডিপসিক নামক আরো ভালো একটা এআই, মানে চ্যাট জিপিটির সাথে পাল্লা দেওয়ার মতো এআই নিয়ে আসছে। এর ফাঁকে আবার গুগল কি করেছে, গুগল আবার জেমিনি এই নামের একটা হচ্ছে এআই তৈরি করে ফেলেছে। তাহলে এই কারণে এআই সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তাহলে এআই জিনিসটা কি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারবে, তবে সেটা করবে হচ্ছে কৃত্রিম উপায়ে, কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি। আর এআই বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, এআই এর অনেকগুলো ব্যবহার রয়েছে। ঠিক আছে, আমাদের এই এআই ব্যাপারটা প্রথম যে মানুষটা নিয়ে আসছে আমরা কিন্তু তাকে চিনি, তার নাম হচ্ছে অ্যালান টুরিং। 1950 সালের দিকে তিনি হচ্ছে একটা যন্ত্রের উপরে এই পরীক্ষাটা করে দেখেছিলেন যে ওই যন্ত্রটার কৃত্রিম বুদ্ধিমত্তা আছে নাকি নাই, তিনি সেটা টেস্ট করে দেখেছিলেন। ওই টেস্টের নাম ছিল টুরিং টেস্ট। এই কারণে কোনো একটা যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা আছে নাকি নাই সেটা বোঝার যে পরীক্ষা, সেই পরীক্ষার নাম কিন্তু টুরিং
টুরিং টেস্ট আমরা জানি সেটা। তবে এই যে শব্দটা বলছি আমরা এআই, এআই শব্দটা কিন্তু তিনি দেননি। এআই শব্দটা আমাদেরকে 1956 সালে MIT, তোমরা শুনে সেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানকার শিক্ষক জন ম্যাকার্থি প্রথমবার এআই শব্দটা প্রয়োগ করেছিল। এই প্রশ্নটা আমাদেরকে খুব দ্বিধায় ফেলে দেয় যে এআই এর জনককে। তুমি খেয়াল করে দেখবো অপশনে কি দুজনই আছে কিনা। দুজন থাকলে উত্তরটা হবে অ্যালান টুরিং। তখন আমরা অ্যালান টুরিংকে তাকাবো, কারণ হচ্ছে অ্যালান টুরিং 1950তেই এটা ভেবেছিল। বাট যদি টুরিং সাহেব না থাকে তাহলে কিন্তু আমরা জন ম্যাকার্থি লাগাবো। এর পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, যদি প্রশ্ন করে এআই নামকরণ কে করেছে, তাহলে টুরিং সাহেব যদি অপশনে থাকেও তবুও কিন্তু উত্তরটা দাগায় আসবো জন ম্যাকার্থি, কারণ নামটা দিয়েছিল জন ম্যাকার্থি। ঠিক একইভাবে যদি বলি টুরিং টেস্ট, এইটার কথা কে বলছে বা এটা কে করছে, তাহলেও কিন্তু দাগাবো টুরিং করছে, কারণ তার নামেই তো টেস্টের নাম, বোঝাই যাচ্ছে। ওকে, আসো এবার সামনে যাই। এবার প্রশ্নটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে? মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স। প্রশ্ন হচ্ছে ভাই ডেটা সায়েন্স আবার কি? খুব সহজ। মূলত আমরা একটা কম্পিউটারের মধ্যে অনেক 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 ডেটা পাঠাতে শুরু করি এবং সে নিজে নিজে এই ডেটাটা প্রক্রিয়া করতে শুরু করে, এবং এই ডেটা প্রক্রিয়া করার জন্য আমাদের হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করে ঠিক সেমভাবে সে কাজ করার উদ্যোগ নেয়। প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করে। সে তার যে কম্পিউটারটা রয়েছে সেই কম্পিউটার প্রসেসর দিয়ে সে একটা নিউরাল নেটওয়ার্ক, সে কি করে ভাইয়া, একটা নিউরাল নেটওয়ার্ক বা সে হচ্ছে একটা নিউরাল নেট তৈরি করে ফেলে। ঠিক আছে, এই নিউরাল নেটওয়ার্ক বা এই নিউরাল নেটটা হচ্ছে মূলত একটা কম্পিউটিং ব্যবস্থা, একটা কম্পিউটিং ব্যবস্থা। এই কম্পিউটিং ব্যবস্থা কি করে, অসংখ্য ডেটা বা অসংখ্য হচ্ছে ইনফরমেশনকে প্রক্রিয়া করে, প্রসেস করে সে মানুষের মতো একটা জিনিস বোঝে এবং সেটা থেকে শিক্ষা নিতে পারে। ঠিক আছে, তুমি বলতে পারো কি বলতেছেন এগুলো, সে কিভাবে শিক্ষা নেয়? ধরো খুব সহজ, মনে করো তুমি হচ্ছে তাকে ভাই 5টা ছবি দিলা, 5টা ছবির মধ্যে 4টা হচ্ছে মনে করো গাড়ির ছবি, এবং তুমি তারে বলছো যে এইগুলো হচ্ছে গাড়ির ছবি। এরপর একটা হচ্ছে বাঘের ছবি দিলে, তুমি বলছো এটা তার বাঘের ছবি। সে এই তথ্যটা তার মধ্যে রেখে দিতে পারে। এখন তুমি বলবো তথ্য রেখে দিচ্ছে, তো তাতে হয়েছেটা কি? হয়েছে যেটা পরবর্তীতে কোনো একজন মানুষ তার একটা ছবি দিছে, ছবি দেওয়ার পর বলছে যে এটা কিসের ছবি। সাথে সাথে তুমি যে 4টা ছবি আগে দিছিলা, যে 4টা ছবি ছিল গাড়ির ছবি, সে ওই ছবিগুলোর সাথে তোমার দেওয়া ছবিটাকে কম্পেয়ার করতে শুরু করে যে গাড়িটা 4টা চাকা আছে, এটারও কি 4টা চাকা আছে, আছে। এই গাড়িটার সামনে দিকে কি সুন্দর একটা গ্লাসের মতো দেয়, ঠিক আছে, এটারও কি দেয়, ওটার ভিতরে সিট ছিল, এটার ভিতরে সিট আছে, তাহলে এটাও একটা গাড়ি, সে বলতে পারে। আর তুমি বলো আগের ডেটাগুলো কে দিয়েছিল, বা আগের ডেটাগুলো দিয়েছিল প্রতিটা এআই দেখা যেতে পারে সার্চ ইঞ্জিনগুলোতে বা আমাদের যে ইন্টারনেটে যে পরিমাণ তথ্য আছে সেই ডেটাগুলোকে সে আগে নিয়ে নিতে পারে নিজের মধ্যে, বা নিজের মধ্যে প্রসেস করতে পারে। সেখান থেকে সে বুঝে ফেলে একটা গাড়ির আকার আকৃতি কেমন হয়, ওটার সাথে সে তুমি যে ছবিটা দিচ্ছ এটা কম্পেয়ার করে, যদি ওইটার মতো না মিলে বাদ, একটা প্রাণীর ছবি যে দিচ্ছিল ওইটার সাথে সে কম্পেয়ার করে, মিললে তাহলে এটা একটা প্রাণী। এরপর ধরো সে বলছে না এইটা তুমি একটা গাড়ির ছবি দিছিলে, সে বলছে না এটা গাড়ি না, এটা একটা বাঘ। তুমি পাল্টা কমেন্ট করলো যে নো ইটস নট এ টাইগার, ইটস এ কার। তখন সে শিখলো যে এটা একটা কার। এরপর পরবর্তী জন যখন আবার তাকে ডেটাটা জিজ্ঞেস করে, সে তখন আবার আরো ভালোভাবে হচ্ছে ডেটাকে প্রসেস করতে শুরু করে। সো এভাবেই ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে হচ্ছে ধীরে ধীরে এআই আরো দক্ষ হয়ে উঠছে। ঠিক আছে, এই ব্যাপারটাই হচ্ছে এইখানে ঘটে। আর এটা ঘটার জন্য যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট, আর এই পদ্ধতিতে আছে হচ্ছে ডেটা সায়েন্স। এখানে আমরা সেগুলোই ব্যাখ্যা করেছি। ঠিক আছে, এরপর আসো সামনে যাই। এবার আমাদের এই এআই এর অনেকগুলো ক্ষেত্র রয়েছে, অর্থাৎ এআই কোথায় কোথায় ব্যবহার করা হয়। এআই মেশিন লার্নিং, অর্থাৎ মেশিন যে নিজের যে শেখা, মেশিন লার্নিং। এরপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে কথাবার্তা বলি সেটাই যেন সে বুঝতে পারে, এই প্রসেসটা। এখন দেখবো তুমি কম্পিউটারে বা হচ্ছে রোবটে আমরা সাধারণ কথাবার্তা বললেও রোবটের মধ্যে এআই ঢোকানো হচ্ছে, সো সাধারণ কথাবার্তা বললেও সে বুঝতে পারে। ঠিক আছে, তুই আমি আপনি সব কিছু সে বুঝিয়ে ফেলতে পারে। সো এটা কিভাবে হচ্ছে? স্পিচ রিকগনিশন
মানুষের কথাবার্তা স্পিচকে বুঝতে পারা। এরপর রোবোটিক্স, বুঝতেই পারতেছো রোবটের মধ্যে এআই এর ব্যবহার হচ্ছে, ভিশন, এছাড়া আছে এক্সপার্ট সিস্টেম, এগুলোই হচ্ছে তার ব্যবহার। ঠিক আছে, সামনে যাই। এবার আমরা একটু দেখার চেষ্টা করব রোবোটিক্স। এটা আসলে দেখার কিছু নাই, খুব বেশি সহজ। ফার্স্ট অফ অল, রোবট এই শব্দটা আসছে একটা শব্দ, স্লাভিক শব্দ রোবোটা থেকে। আমরা জানি রোবট শব্দটা আসছে স্লাভিক শব্দ রোবোটা থেকে। রোবোটা অর্থ হচ্ছে শ্রমিক, রোবোটা শব্দের অর্থ হচ্ছে শ্রমিক বা দাস। এই রোবোটিক শব্দটা ফার্স্ট টাইম একজন গল্পকার ইউজ করেছিল। আমরা জানি সেই গল্পকারের নাম হচ্ছে আইজাক আজিমভ নামের একজন গল্পের লেখক, সায়েন্স ফিকশন গল্পের লেখক। তার একটা চমৎকার কিন্তু বইয়ের সিরিজ আছে, নাম হচ্ছে ফাউন্ডেশন সিরিজ। আমি জানি না তোমরা কেউ এই সিরিজটা পড়েছো কিনা, খুবই সুন্দর সায়েন্স ফিকশন গল্পের সিরিজ। কেমন, এই ভদ্রলোক ফার্স্ট টাইম একটা গল্পটার নাম ছিল লায়ার বা মিথ্যেবাদী। লায়ার গল্পে প্রথমবারের মতো রোবট শব্দটি ব্যবহার করেছিল। ঠিক আছে, মূলত এখানে আসলে রোবট শব্দটি না, দুঃখিত, রোবট শব্দটি না, রোবট আরো আগেই ব্যবহৃত হয়েছিল। মূলত এই গল্পটার মধ্যে হচ্ছে আমাদের রোবোটিক্সের 3টা ল, মানে রোবটকে 3টে নিয়ম মেনে চলতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে তিনি পূর্ণাঙ্গ ধারণা দিয়েছিল। ঠিক আছে, এরপর কিছুটা শব্দটাও তখন পরিচিত হয়ে ওঠে। এরপর আমাদের ফার্স্ট যে রোবটটা সেই রোবটটার নাম ছিল ইউনিম্যাট। সেই রোবটটার নাম ছিল কিন্তু ইউনিম্যাট। এই ইউনিম্যাট রোবটটা, এই যে দেখো লেখা আছে এখানে ইউনিম্যাট, এই ইউনিম্যাট রোবটটা তৈরি করেছিল জর্জ চার্লস ডেভল। তবে এটা বানানোর জন্য টাকা পয়সা কিন্তু এই ডেভলের ছিল না, টাকা পয়সা বা উদ্যোগটা যিনি নিয়েছিল তিনি হচ্ছেন জোসেফ ফ্রেডরিক অ্যাঞ্জেলবার্গ। এই মানুষটাই মূলত হচ্ছে এই ইউনিম্যাট এর উদ্যোক্তা। এই ডেভল লোকটা হচ্ছে ইঞ্জিনিয়ার ছিল, সো তিনি হচ্ছে বানিয়েছে, কিন্তু হচ্ছে ফ্রেডরিক অ্যাঞ্জেলবার্গ হচ্ছে উদ্যোক্তা ছিল। সো দ্যাটস ওয়াই জোসেফ ফ্রেডরিক অ্যাঞ্জেলবার্গ হয়ে গেছে আমাদের এই রোবোটিক্সের জনক। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে রোবোটিক্সের জনককে, উত্তর হচ্ছে জোসেফ ফ্রেডরিক অ্যাঞ্জেলবার্গ। এই লোকই হচ্ছে আমাদের রোবোটিক্সের জনক। এরপর আসো সামনে যাই। রোবোটিক্সের কিছু বডির পার্ট আছে, এগুলো তোমরা সবাই পারবা। মুভেবল বডি, মানে সে শরীরটাকে মুভ করাতে পারে। অ্যাকচুয়েটর শব্দটাও আসা কিন্তু চমৎকার। দেখো, অ্যাকচুয়েটর মানে হচ্ছে, অ্যাকচুয়েটর শব্দটা আসছে হচ্ছে অ্যাকশন প্লাস মোটর, মানে হচ্ছে তার শরীরে এমন ধরনের মোটর ব্যবহার করা হয় যেগুলো দিয়ে সে হাত পা এগুলোকে নাড়াতে পারে, ঘোরাতে পারে বা অ্যাকশন করাতে পারে। এই মোটরগুলোকে বলা হয় অ্যাকচুয়েটর। এরপর আসো আরো সামনে যাই। ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয়। এরপর প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার ব্যবহার করা হয়। এরপর অনুভূতি পাওয়ার জন্য অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়। পরিবর্তন করার জন্য ম্যানিপুলেটর ব্যবহার করা হয়। এরপর রোবোটিক্স কোথায় কোথায় ব্যবহার করা হয়? অনেক কাজে ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারিং বা শিল্প ক্ষেত্রে কোনো কিছু তৈরি করার জন্য বা ম্যানুফ্যাকচার করার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন বিপজ্জনক কাজে মানুষজন নিজে না গিয়ে তাদেরকে পাঠায়। যেমন হচ্ছে মনে করো সমুদ্রের অনেক গভীরে পানির চাপ অনেক বেশি, সো পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে। এরপর মনে করো হচ্ছে মহাকাশে কোনো একটা গ্রহে, যেমন মঙ্গল গ্রহে আমাদের যেতে খুব সমস্যা, তাই ফার্স্টে আমরা যাব না, ফার্স্টে কি করবো, রোবটকে পাঠাই দিব। ঠিক আছে, আমরা খুবই দুষ্ট প্রকৃতির, সো এই সকল বিপজ্জনক কাজে রোবট পাঠানো হয়। ভারী শিল্প কারখানাতে পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা নিরীক্ষা করার কাজে, মেইল ডেলিভারির কাজে, ঝুঁকিপূর্ণ কাজে আমরা রোবোটিক্স ব্যবহার করি। নিরাপত্তার কাজে, পুলিশকে সাহায্যের কাজে, সামরিক ক্ষেত্রে, ঘরোয়া কাজে, চিকিৎসা করার জন্য, মহাকাশ গবেষণাতে, যেটা আমি আগেই বলেছি, এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করি রোবট বা রোবোটিক্সকে। তাহলে দেখো রোবোটিক্সেরও কিন্তু মোটামুটি ব্যবহার হয়ে গেল। এইবার আমাদের কিন্তু মূলত ফার্স্ট চ্যাপ্টারের টপিক কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, আর অল্প কয়েকটা টপিক আছে। এবারে আমরা যেটা দেখব সেই অল্প কয়েকটা টপিকের গুরুত্বপূর্ণ একটা টপিক, ক্রায়োসার্জারি। আমরা জানি ক্রায়োসার্জারির ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের মতো বা বরফ শীতল ঠান্ডা। বরফের মতো বা বরফ শীতল ঠান্ডা। সার্জারি শব্দের অর্থ হচ্ছে হাতের কাজ।
তাহলে আমাদের শরীরের কোনো অবাঞ্ছিত কোষ, টিউমার বা বলা যেতে পারে শরীরের অবাঞ্ছিত, মনে করো ক্যান্সার আক্রান্ত কোনো কোষ, টিউমার আক্রান্ত কোনো কোষ, এগুলো ধ্বংস করার কাজে যেই পদ্ধতিটা ব্যবহার করা হয় তেমনই একটা পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি। এখানে অত্যন্ত শীতল তাপমাত্রায় ওই আমাদের যে কোষটা যেটা প্রয়োজন নেই, অবাঞ্ছিত সে কোষকে বা টিউমারটাকে বা ওই আঁচিলটাকে ধ্বংস করা হয়। তাহলে অতি শীতল তাপমাত্রায় শরীরের অবাঞ্ছিত কোষ, টিউমার, আঁচিল ইত্যাদি ধ্বংস করার বা ইত্যাদির উপরে সার্জারি করার যে প্রযুক্তি, সেটার নামই হচ্ছে ক্রায়োসার্জারি। আর এই ক্রায়োসার্জারি করাটার ইতিহাস 2500 বছর আগে থেকেই মিশরীয়রা কিন্তু শুরু করেছিল। এই ক্রায়োসার্জারি করানোর জন্য অনেক ধরনের উপাদান আমরা ব্যবহার করি, যেমন হচ্ছে অক্সিজেন, তরল অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এগুলো ব্যবহার করি। এগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট, মানে ক্রায়োসার্জারি করার জন্য যেসব উপাদান ব্যবহার করে। যেমন আমরা যদি একটু সামনে আগাই, এখানে ইতিহাসটা লিখেছে মূলত, উপরে দেখো ক্রায়োজেনিক এজেন্টের নামগুলো আছে। এই যে নাইট্রাস অক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড এবং ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, এগুলো ব্যবহার করি। তাহলে এগুলোকেই বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োপ্রোভ নামক একটা মেশিনের সাহায্যে আমাদের আক্রান্ত কোষে এগুলো মানে এই গ্যাসগুলো প্রবেশ করায় অনেক শীতল তাপমাত্রায়। তখন ওই টিউমারটা বা ওই ক্যান্সার আক্রান্ত কোষগুলো বা ওই মানে আমাদের দরকার নেই বা হচ্ছে ক্ষতিকর কোষগুলো জমাট বেঁধে ধীরে ধীরে ওখানে কোনো পুষ্টি উপাদান আর পৌঁছাতে পারে না, আর ধীরে ধীরে কোষটা নষ্ট হয়ে যায়। তাহলে এই প্রযুক্তিটার নামই হচ্ছে ক্রায়োসার্জারি। আশা করি ক্লিয়ার। এবার আসো আর একটু সামনে দেখি, মহাকাশ অভিযানটা থেকে কোনো প্রশ্ন আসবে না, তুমি নিশ্চিত থাকতে পারো। জাস্ট হচ্ছে কয়েকটা প্রশ্ন করে, ফার্স্ট প্রথম কবে মহাকাশে গেল, এরপর হচ্ছে প্রথম কবে চাঁদে গেল, এই জাতীয় প্রশ্ন তুমি খুব ভালো করে এগুলো পারবা। স্পুটনিক 1 প্রথম যে মহাকাশযানটা বা স্পেসশিপটা বা স্যাটেলাইটটা গিয়েছিল, সেইটা প্রথম যে মানুষটা গিয়েছিল তুমি তাকে খুব ভালো করে চেনো, তার নামটা হচ্ছে ইউরি গেগারিন। তুমি চেনো কিন্তু তাকে, ঠিক আছে? সো এরপর আমাদের যে প্রথম নারীটা গিয়েছিল তাকেও তুমি চেনা, তার নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তুমি জানো তার নাম। এরপর তুমি আরো ভালো করে জানো যে হচ্ছে প্রথম চাঁদে কারা গিয়েছিল। প্রথম চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং, ঠিক আছে? নাসা পাঠিয়েছিল। প্রথম ওই স্পুটনিক বা ইউরি গ্যাগারিন বা ভ্যালেন্টিনা তেরেস্কোভা এদেরকে পাঠিয়েছিল সোভিয়েত, আর নীল আর্মস্ট্রং সাহেবদেরকে পাঠিয়েছিল আমেরিকার নাসা, ঠিক আছে? এগুলো তুমি জানো। সো এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, একটু ভালো করে দেখে যাওয়া। এরপর গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। খুব সহজ একটা ব্যাপার। বায়োমেট্রিক্স হচ্ছে মানুষকে শনাক্ত করার পদ্ধতি। যেমন বায়ো শব্দটার অর্থ হচ্ছে লাইফ, ম্যাট্রিক্স শব্দটার অর্থ হচ্ছে আমাদের কোনো কিছু মেজার করা বা পরিমাপ করা। তাহলে কোনো কিছু এরকম কয়েকটা নির্দিষ্ট ফ্যাক্টর আছে, সেগুলো আরেকজনের সাথে তুলনা করে একজন মানুষকে অদ্বিতীয়ভাবে, অনন্যভাবে শনাক্ত করার যে প্রযুক্তি, সেটাই হচ্ছে বায়োমেট্রিক্স। ঠিক আছে? একটু সামনে যদি যাই আমি, এই বায়োমেট্রিক্স করার জন্য আমরা কয়েকটা ধাপে কাজ করি। ফার্স্টে হচ্ছে ক্যাপচার, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ক্যাপচার বলতে তোমার কোনো একটা বৈশিষ্ট্য তারা ফার্স্টে ক্যাপচার করবে। হতে পারে তোমার শরীরের হচ্ছে কোনো একটা কোষ থেকে তোমার ডিএনএ টেস্ট করবে, হতে পারে তোমার আঙুলের ছাপটা নিবে, হতে পারে তোমার চোখের রেটিনাটা স্ক্যান করবে, হতে পারে তোমার হচ্ছে সিগনেচারের মাধ্যমে, হতে পারে তোমার হচ্ছে গলার স্বরের মাধ্যমে, ঠিক আছে? এইরকম বিভিন্ন জিনিস ফার্স্টে ক্যাপচার করবে। এরপর সেটাকে বিশ্লেষণ করবে, ডেটাবেজে সংরক্ষণ করবে। করার পর যেটা হবে, এই ডেটাবেজে যা রাখলো এইটা কম্প্যারিজন করা শুরু করবে অন্যদের সাথে, বা তুলনা করা শুরু করবে কারোর সাথে মেলে কিনা। যদি তুমি ভাই আগেও একবার ডাটা দাও, মানে অনেকে আমরা এটা করি যারা হচ্ছে অন্যায় কাজ করে তারা এটা করে, সো 2 বার তারা বায়োমেট্রিক্স করায় 2 নামে। সো তুমি যে 2 নামে করাও নাই, তুমি যে অনন্য, এটা বোঝার জন্য কম্প্যারিজন করবে। আর লাস্টে হচ্ছে কম্প্যারিজন করে দেখছে কারোর সাথে মিলে নাই, তারপর
তোমার তথ্যগুলো তোমার সাথে ম্যাচ করে, তুমি যদি আগেই হচ্ছে তথ্য দিয়ে রাখো তাহলে ম্যাচ করে আমরা খুঁজে বের করে ফেলতে পারবো তুমি হচ্ছে কোন মানুষটা। তাহলে এই পুরো প্রসেসটাই এই ধাপগুলোতে সম্পন্ন হয়। এরপর আমাদের বায়োমেট্রিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরবৃত্তীয় আর আরেকটা হচ্ছে ভাই আচরণবৃত্তীয়। শারীরবৃত্তীয়র মধ্যে শরীরের বিভিন্ন জিনিস দেখে দেখে আমি খুঁজে বের করব তুমি কোন মানুষটা। যেমন আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট, এরপর হচ্ছে হাতের রেখা, এই যে মানে হাতের যে রেখা দেখতে পাচ্ছ এগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে আইরিশ, চোখের আইরিশ, ঠিক আছে, এগুলো। এরপর আরো আছে মুখমণ্ডলের অবয়ব, ফেস রিকগনিশন। এরপর হচ্ছে ডিএনএ। ফেস রিকগনিশন মানে কিন্তু আমার চেহারা বেশি ফর্সা, তোমার চেহারা আরো ফর্সা, কারো চেহারা কালো, এরকম না। ফেস রিকগনিশন মানে হচ্ছে খেয়াল করে দেখো আমার এই মুখের আকৃতি অনুযায়ী আমার এই ঠোঁট কতটুকু চওড়া, এরপর আমার নাক কতটুকু চ্যাপ্টা, ঠিক আছে, বা কতটুকু খাড়া, ঠিক আছে, আমার চোখ কতটুকু বড়, কতটুকু ছোট। সো এই আকৃতিটাই হচ্ছে আমাদের ফেস রিকগনিশন, ঠিক আছে। এইটা পৃথিবীর কারোর সাথে কারোর পুরোপুরি বা হুবহু কখনো মিলে না। সো এগুলোই হচ্ছে মূলত আচরণবৃত্তীয় পদ্ধতি, এগুলোই মূলত শারীরবৃত্তীয় পদ্ধতি, ভুল উচ্চারণ করে ফেলেছি কিন্তু শারীরবৃত্তীয় পদ্ধতি। আর আচরণবৃত্তীয় পদ্ধতি হচ্ছে কণ্ঠস্বর যাচাই করা, হাতে করা স্বাক্ষর যাচাই, কিবোর্ডে টাইপিং গতি, এগুলি হচ্ছে আচরণগত। তাহলে এগুলোর বেসিসেই তারা তুলনা করে দেখে একজনের সাথে আরেকজনের মিল অমিল, এভাবে বের করে ফেলে বায়োমেট্রিক্স। সহজ ব্যাপার, ঠিক আছে, তোমরা এগুলো পারবে না, হতেই পারে না, ঠিক আছে, তোমরা কাঁপিয়ে দেবে এগুলোতে। এরপর বায়ো ইনফরমেট্রিক্স আসার পসিবিলিটি একটু কম। বায়ো ইনফরমেট্রিক্সে অনেক তথ্যকে সাধারণত বিভিন্ন গবেষণার জন্য কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এগুলোর জন্য যাচাই বাছাই করা হয়। এই তথ্য যাচাই বাছাই করার পর এগুলো দিয়ে সাধারণত দেখা যায় বিভিন্ন ওষুধ তৈরি করা বা হচ্ছে বিভিন্ন গবেষণার কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। এরপর বায়ো ইনফরমেট্রিক্সের ব্যবহার জিনোম সিকোয়েন্স, ঠিক আছে, প্রোটিন সিকোয়েন্স, মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ওষুধ তৈরি, বজ্র পরিষ্কার, জলবায়ু পরিবর্তন, বিকল্প শক্তি, উৎস সন্ধান, এগুলোর জন্য এইটা করা হয়, ঠিক আছে, বায়ো ইনফরমেট্রিক্সের গবেষণা করা হয়। ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যেটা করা হয় আমাদের শরীরের, মূলত এখানে আমাদের বলতে পুরো প্রাণীকুলের বোঝাচ্ছে আমি, উদ্ভিদের ক্ষেত্রে এটা ঘটানো হয়, ঠিক আছে, মানে হচ্ছে যাদের জীবন আছে তাদের কথাই আমি বোঝাচ্ছি। পুরো জীবকুলেরই তারা যেটা করে জিনের মধ্যে পরিবর্তন করার মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ বা পরিবর্তিত ডিএনএ তৈরি করে তারা নতুন নতুন বৈশিষ্ট্য ইনজেক্ট করতে পারে বা কোনো বৈশিষ্ট্য চাইলে বাদ দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। একটু দেখো এটা কিভাবে কাজ করে। একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য যে জিনটা দায়ী সেটাকে কেটে আলাদা করে অন্য জীবে প্রতিস্থাপন করা হয়। ধরো একদম চমৎকার একটা এক্সাম্পল এখানে আছে, একটা আমের জাত উচ্চ ফলনশীল, মানে অনেক বেশি মাত্রায় গাছে অনেক বেশি আম ধরে, কিন্তু স্বাদে মিষ্টি না, স্বাদটা ভালো না। আবার আরেকটা আমের জাত আছে কম ফলে, মানে গাছের মধ্যে কম আম ধরে কিন্তু স্বাদ অনেক মিষ্টি। তাহলে তুমি কি করবা, দুইটা বৈশিষ্ট্য লাগবে, উচ্চ ফলনশীল এটা ভালো বৈশিষ্ট্য এটা লাগবে, আবার এই যে পরেরটা কম ফলে এটা খারাপ কিন্তু স্বাদটা অনেক মিষ্টি এটা লাগবে। তাহলে তুমি কি করবা, উপরেরটার যেই জিনের কারণে বা যেই ডিএনএর কারণে, ডিএনএ যে অংশটার কারণে ওটা কম মিষ্টি ওইটা সিলেক্ট করে ওটা বাদ দিয়ে দিবা, প্রথমটা থেকে বাদ দিয়ে পরেরটার যেই জিনের কারণে বেশি মিষ্টি ওইটা নিয়ে গিয়ে তার জিনে হচ্ছে ইনজেক্ট করবা বা বসাই দিবা। তাহলেই এমন একটা আমের জাত তৈরি হবে যেটা একই সাথে উচ্চ ফলনশীল এবং একই সাথে খুব মিষ্টি, আর এটাকেই বলা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দ্যাটস ইট। আসো সামনে একটু আগাই, এই লোকটার সাথে একটু পরিচিত হই। লোকটার নাম হচ্ছে পল বার্গ। ওনাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। উনি যে কাজটা করেছিলেন, উনি হচ্ছে প্রথমবারের মতো রিকম্বিনেন্ট ডিএনএ মানে পরিবর্তিত ডিএনএর ব্যাপারটা নিয়ে আসছিল, মানে ডিএনএ চেঞ্জ করা, একটা ডিএনএ বের করে নিয়ে এসে আরেকটা ডিএনএ যে বসানো, এই রিকম্বিনেন্ট ডিএনএর ব্যাপারটা নিয়ে আসছে। ভয়ঙ্কর মেধাবী মানুষ, তার মাধ্যমেই আসছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার কিছু ধাপ আছে। ফার্স্ট স্টেপ, ডিএনএ সিলেক্ট করব, এরপর ডিএনএ বাহক নির্বাচন করব, এরপর ডিএনএটা কাটবো, এরপর সেটা আরেক জায়গাতে বসাবো, এরপর
সেখানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বা পরিবর্তিত ডিএনএটা পোষক দেহে মানে ডিএনএটা বসানোর পর কোথাও বসানোর পর ওই যে মানে একটা কোষের মধ্যে বসানোর পর ওই পুরো জিনিসটা নিয়ে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ হস্তান্তর করব, তারপর সেটার সংখ্যা বৃদ্ধি করব, ধীরে ধীরে হচ্ছে সংখ্যা বৃদ্ধি করব। সেই হচ্ছে ধাপগুলা। এরপর চিকিৎসা ক্ষেত্রে এটার ব্যবহার আছে। তারপর হচ্ছে এখানে এটা ডাবল চলে আসে স্লাইড। আচ্ছা, এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার ছাড়াও হাইব্রিড জাতের শস্য মানে বেশি বেশি ফলন ধরবে এরকম শস্য, এরকম প্রাণী, এরকম মৎস্য সম্পদের ক্ষেত্রে এইটার ব্যবহার আছে। ঠিক আছে, এরপর আমাদের স্লাইড প্রায় শেষ, তবে স্লাইড শেষ হলো একটা ছোট টপিক কিন্তু থেকে গেছে, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তোমরা আমরা জানি ন্যানো টেকনোলজি এটা অবশ্যই পারবা। ন্যানো টেকনোলজি হচ্ছে কোনো কিছু ক্ষুদ্র করার বা কোনো কিছু ছোট করার যে প্রযুক্তি সেটা। ঠিক আছে, ন্যানো শব্দটার অর্থই হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, আমরা জানি রিচার্ড ফাইনম্যান ন্যানো টেকনোলজির জনক। ন্যানো টেকনোলজি আবার দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ, এই দুইটা পদ্ধতি হতে পারে। ঠিক আছে, ন্যানো টেকনোলজির ব্যবহারটা একটু দেখে যাবা যেটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। এরপর ন্যানো টেকনোলজির ব্যবহার দেখার পর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার। মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খারাপ কি কি করা যেতে পারে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো আমি কি নিয়ে কথা বলতেছি। তথ্য প্রযুক্তির অপব্যবহার বলতে সাধারণত বোঝানো হয় এই যে কিছু প্রযুক্তি আছে না, যে হ্যাকিং করে, কিছু প্রযুক্তি আছে মানুষকে উল্টোপাল্টা মেসেজ পাঠায়, প্লেজিয়ারিজম, অন্যের লেখা নকল করে ছাপিয়ে দেয়, এগুলোই হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার। একটু কষ্ট করে এটা দেখে ফেলবা, তাহলেই তুমি দেখবা চমৎকার করে তোমার প্রথম অধ্যায়টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগেই ক্লাস শুরুর আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা খুব সংক্ষেপে আমরা কি করব, খুব সংক্ষেপে আমরা প্রথম অধ্যায়টা শেষ করে ফেলবো। তাহলে দেখো আজকের মাত্র 1 ঘন্টার একটা ক্লাসে কিন্তু আমরা প্রথম অধ্যায়ের প্রতিটা গুরুত্বপূর্ণ টপিকই আলাপ আলোচনা করে ফেলেছি। আশা করি তোমরা বুঝে গেছো। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে মন্তব্যের ঘরে। ছিল ক্লাস জুড়ে কিছু প্রশ্ন, সেগুলোও জানিয়ে দেবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটি জানাতেও ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।